মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপির বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার বার্তা সেনাবাহিনীর। বিএনপির কাছে ৩ মন্ত্রণালয় সহ অন্তত ২০ আসনে ছাড় চায় এনসিপি। গণমাধ্যমের এমন খবরে খেপেছে দলটি। দাবি প্রত্যাখ্যান করে নাসির উদ্দিন পাটোয়ারির কড়া বার্তা। গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, আওয়ামী লীগ সভাপতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। নির্বাচনে জোট গঠন ইস্যুতে অবস্থান স্পষ্ট করল জামায়াত। এককভাবে ভোট যুদ্ধের বার্তা দিলেন ডাক্তার শফিকুর রহমান। সমমনাদের সঙ্গে হতে পারে আসন সমঝোতা। ৯১ আসনের গণসংহতি আন্দোলনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়া ৬ থেকে লড়বেন জোনায়েদ সাকি। বিএনপির হয়ে নির্বাচনে লড়বেন মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা। যে কোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরও ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। বুধবার সেনা সদরে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এদিন সংবাদ সম্মেলনের শুরুতে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেনকে গত ২ দিন আগে একটি দল জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেছে। এরপর কিছু জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যখনই আইনশৃঙ্খলা রক্ষার বিষয় আসে তখনই নজরদারি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় অন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে আসছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বলেন, যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গত ১৫ মাস দায়িত্ব পালন করেছি তা একেবারে সহজ ছিল না। বাংলাদেশ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি প্রতিদিন হয় না। তাই আমরাও চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং আমরা সেনানিবাসে ফিরে যাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে ঘিরে প্রচারিত বিভিন্ন গুজব প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ মাস যাবৎ সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছে। এ সময় কিছু স্বার্থান্বেষী চক্র সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা ও সাজানো অপপ্রচার চালিয়েছে। এ সময় তিনি স্পষ্টভাবে বলেন, আমি আপনাদের নিশ্চিত করতে চাই সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাপ্রধান ও সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত। যে কোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরও ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং ভ্রাতৃত্ববোধে দৃঢ়। তিনি আরও বলেন, সেনাবাহিনী দেশের জনগণের সেনাবাহিনী। তাই জনগণের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দায়িত্ব সেনাবাহিনী পালন করে যাবে। নির্বাচনকালীন সরকার ও নির্বাচন পেছানোর কথা শোনা যাচ্ছে এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সরকারের যে ইচ্ছে এবং গাইডলাইন দেয়া আছে এবং নির্বাচন কমিশন যে পরিপত্র প্রকাশ করবে সেই অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। এ সময় আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধান দেখা করেছেন। কি বিষয়ে আলোচনা হয়েছে এরই মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকে বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি। আসন্ন নির্বাচনে বিএনপির জোট সঙ্গী হতে মির্জা ফখরুলদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখেছেন নাহিদ আক্তাররা। উভয় দলের সূত্র থেকে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির থেকে অন্তত ২০ আসনের সমঝোতা চায় এনসিপি। এছাড়াও বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও হিস্সা চায় দলটি। এসব প্রস্তাব, দাবি বা আলোচনা সবই অনানুষ্ঠানিকভাবে চলছে। তবে এনসিপি কার সঙ্গে জোটে যাবে, আসন সমঝোতা করবে নাকি এককভাবে মাঠে নামবে সেই হিসেব এখনও খোলা রয়েছে। দলটির গুরুত্বপূর্ণ নেতাদের কেউ কেউ ব্যক্তি পর্যায়ে জামায়াত ইসলামীর সঙ্গেও যোগাযোগ রাখছেন। বিএনপির একটি সূত্র বলছে, কেবল আসন সমঝোতা নয়, এনসিপি নেতারা নিজেদের ভবিষ্যতে নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চান। তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে ৩ জনকে মন্ত্রী করার কথাও অনানুষ্ঠানিকভাবে আলোচনায় তুলেছেন। তবে বিএনপির দিক থেকে এই বিষয়ে স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি। দেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে দাবি করা হয়, এনসিপি নীতি নির্ধারণী পর্যায়ে ৪ জন নেতার সঙ্গে এবং এই বিষয়ে ওয়াকেবল বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়,
এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে যে আলোচনা হয়েছে তাতে এনসিপি ঢাকায় 4টি সহ অন্তত 20টি আসন বিএনপির সঙ্গে সমঝোতা চায়। এসব আসনের অনেকগুলোতে বিএনপির প্রার্থী ঘোষণা করলেও অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগ চলছে। দুই দলের মধ্যে বোঝাপড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রয়োজনে প্রার্থী তুলে নেবে। এনসিপি সংশ্লিষ্ট কোনো সূত্র জানায়, এনসিপির ব্যাপারে জামায়াতেরও আগ্রহ রয়েছে। জামায়াত বিএনপির চেয়েও বেশি ছাড় দিতে চায়, কিন্তু এনসিপি নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারো মত হচ্ছে নতুন এই দলটি ডানপন্থী তকমা গায়ে লাগাতে যাচ্ছে না। তারা নিজেদের মধ্যপন্থী হিসাবে পরিচিত করতে আগ্রহী। নির্বাচনী জোট বা সমঝোতা নিয়ে 5 নভেম্বর সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের সংস্কার দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয় হয়তো বিবেচনা করব, তবে আপাতত এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এদিকে বিএনপির কাছে এনসিপির 20 আসন ও 3 মন্ত্রণালয় চাওয়ার দাবি করা প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দলটির শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। তার ভাষায় এখন পর্যন্ত বিএনপিকে এমন কোনো প্রস্তাব দেয়নি এনসিপি। প্রচারিত প্রতিবেদনের সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এর মধ্যে নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। তবে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী কর্মকাণ্ডের কারণে পুরোপুরি কোণঠাসা বাংলাদেশ আওয়ামী লীগ। নিষিদ্ধ রয়েছে দলটির কার্যক্রম। এছাড়া গেল বছরের 5 আগস্টের পর থেকেই ভারতে অবস্থান করছেন দলের সভাপতি ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা। সেখান থেকেই দলের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন তিনি। তার নির্দেশেই নির্বাচনের আগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় তার দল। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনাকে বাংলাদেশের বিপক্ষে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত। বুধবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে বলা হয়, ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাসভবন ধানমন্ডি 32-এ ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন। ভারতের উচিত তার মুখে রাশ টেনে ধরা। ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে জানানো হয় আনুষ্ঠানিক প্রতিবাদও। ঠিক তার পরদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে, শেখ হাসিনা যা বলছে তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকা নেই। তবে সব ক্ষেত্রে যে দিল্লি সরকারের এই কথাটি সত্য তা সঠিক নয়, বরং ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব নয় তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে, এমনটাই মনে করেন দিল্লিতে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ জেএনইউর সাবেক অধ্যাপক বলদাস ঘোষাল। এ বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনার এই সাক্ষাৎকারগুলো মধ্য দিয়ে ভারতই একটু আক্রমণাত্মক অবস্থান নিতে চাইছে। বাংলাদেশে সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেটাকে দিল্লি পরিষ্কার ভারত বিদেশি পদক্ষেপ বলে মনে করছে। বাংলাদেশকে পাল্টা চাপে ফেলার চেষ্টাতেই ভারতের নীতি নির্ধারকদের একটি অংশ শেখ হাসিনাকে সুকৌশলে কাজে লাগাচ্ছেন বলে ধারণা তার। এই বিশেষজ্ঞ মনে করেন এতে করে দুটো উদ্দেশ্য সাধিত হচ্ছে। প্রথমত, শেখ হাসিনার কথাগুলো বাংলাদেশে কি ধরনের প্রভাব ফেলে বা সরকার কি ধরনের প্রতিক্রিয়া দেখায় সেটা পরখ করে দেখা হচ্ছে। আর দ্বিতীয়ত, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বার্তা দেওয়া হচ্ছে যে দেখো, শেখ হাসিনা দলের হাল ঠিকই ধরে রেখেছেন এবং ভারতও পুরোপুরি তার পাশেই আছে। ফলে অন্যভাবে বললে শেখ হাসিনার এই সব সাক্ষাৎকারের মধ্য দিয়ে ভারতের কিছু স্বার্থ চরিতার্থ হচ্ছে, এমনটাও মনে করছেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। কার সাথে নির্বাচনী জোট করবে কোন দল, যেন এ নিয়েই রাজনৈতিক মহলে চলছে নানা সমীকরণ। এবার নির্বাচনী জোট নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ জামায়াত ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না, তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে বলে সাফ জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। জানান, সবাইকে নিয়েই 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করেই ছাড়বেন। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন নিজেদের শ্রেষ্ঠ দাবি, তাই পিআর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের আমির। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। বিদেশ সফর নিয়ে জামায়াতের আমির বলেন, বিদেশে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তাদের আকাশ সমান প্রত্যাশা এ জাতির কাছে।
তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এ জাতির কাছে তাদের পাওয়ার কিছুই নেই, তারা একটু সম্মান চান। প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব হচ্ছে না বলে দাবি করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির পর 91 আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে লড়বেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বুধবার রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর আগে গত 2 নভেম্বর গণসংহতি আন্দোলনের 55 সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়, যেখানে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হয়েছেন আবুল হাসান রুবেল। জোনায়েদ সাকি বলেন, প্রগতিশীল উদার মধ্যপন্থী দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। বিএনপির সঙ্গেও আলোচনা চলমান আছে। নির্বাচনে প্রার্থীদের জামায়াতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি মন্তব্য করে তিনি আরো বলেন, এটি গণতান্ত্রিক পদ্ধতি নয়। জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল। এর আগে গেল সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় 63 আসন ফাঁকা রেখেই প্রার্থী ঘোষণা করা হয় বিএনপির পক্ষ থেকে। এর মধ্যে মিত্রদের জন্য ব্রাহ্মণবাড়িয়ার 2 ও ব্রাহ্মণবাড়িয়া 6 আসনও ফাঁকা রাখা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 3 মাস। এর মধ্যে নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। অন্যদিকে চলতি মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেলের অফিসে কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে নমিনেশন চেয়েছেন তিনি। বিএনপির পক্ষ থেকে নমিনেশন পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে গেল সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তালিকায় 237 আসনে প্রার্থী ঘোষণা করলেও মিত্রদের জন্য 63টি আসন ফাঁকা রেখেছে দলটি। কোন রাজনৈতিক দলের প্রতি কত ভাগ মানুষের সমর্থন করা হয়েছে? আর এই জনমত জরিপ করা হয়েছে খুলনা বিভাগের মানুষের মধ্যে। খুলনা বিভাগের মানুষের কাছে প্রশ্ন করা হয়েছিল যে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে হলে আপনারা কোন দলকে ভোট দিবেন। এই জনমত জরিপটি করা হয়েছিল অনলাইনের মাধ্যমে, অর্থাৎ ফেসবুক গ্রুপে, যেটা খুলনা জেলার একটি বিখ্যাত ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপেই প্রশ্ন করা হয়েছিল যে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে হলে আপনারা কোন দলকে ভোট দিতে চান। এই জনমত জরিপটি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি জনমত জরিপ। এবং এই জনমত জরিপে খুলনা বিভাগের প্রায় 2,11,523 জন ভোটার অংশ নিয়েছে এবং এই 2,11,000 ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায়। তো প্রিয় দর্শক, বর্তমানে খুলনা বিভাগে আসলে কোন দল কিরকম ভোট পেতে পারে, চলুন আমরা এই জনমত জরিপ থেকে একবার দেখে নিই। তো এই জনমত জরিপে বাংলাদেশের প্রধানতম কয়েকটি রাজনৈতিক দলকে রাখা হয়েছে। আর এই প্রধানতম রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, তারপর রয়েছে খেলাফতে মজলিস, তারপর রয়েছে এবি পার্টি, তারপর ছাড়া রয়েছে জাকের পার্টি, এছাড়া রয়েছে গণ অধিকার পরিষদ, তারপরে তারা রেখেছে এনসিপিকে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, তারপরে এই অপশনে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপরেই তারা অপশনে রেখেছে জাতীয় পার্টির কথাও। অর্থাৎ প্রিয় দর্শক, এই প্রধানতম বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলোর প্রতি খুলনা বিভাগের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে, চলুন আমরা এক এক করে দেখে নিই। প্রথমে আমরা চলুন দেখে নিই যে বর্তমানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই পছন্দ করে না এমন কত ভাগ ভোটার রয়েছে ওই বিভাগটিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগের প্রায় 2% মানুষ রয়েছে যারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই পছন্দ করে না, অর্থাৎ আগামী নির্বাচনে তারা না ভোট দিতে চায় বা তারা নির্বাচনে অংশগ্রহণই করবে না। অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি থেকে শুরু করে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হলেও তারা বাংলাদেশের কোনো দলকেই পছন্দ করছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার প্রায় 2,11,523 জন ভোটারের মধ্যে প্রায়
5,055 জন ভোটার কিন্তু জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা কোনো দলকেই ভোট দিতে চায় না। তারপর চলুন দেখে নিই যে জাকের পার্টির প্রতি সমর্থন জানাচ্ছে বাংলাদেশ খুলনা বিভাগের কত শতাংশ মানুষ। তারপরে দেখতে পাচ্ছেন জাকের পার্টির প্রতি সমর্থন জানিয়েছে খুলনা বিভাগের প্রায় 550 জন ভোটার, অর্থাৎ এখানকার প্রায় 2,11,523 জন ভোটারের মধ্যে প্রায় 550 জন ভোটার কিন্তু জানিয়েছে যে তারা জাকের পার্টিকে ভোট দিতে চায়। অর্থাৎ এই বিভাগটিতে জাকের পার্টির প্রায় সমর্থন রয়েছে, অর্থাৎ 1%-এরও প্রায় 1/4 সমর্থন রয়েছে। তারপর চলুন এবার আমরা দেখে নিই যে এবি পার্টি এই দলটির প্রতি সমর্থন জানাচ্ছে কত ভাগ মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন এবি পার্টির প্রতি সমর্থন জানিয়েছে 0% মানুষ, অর্থাৎ এই বিভাগের প্রায় 2 লক্ষেরও অধিক মানুষের মধ্যে মাত্র 613 জন মানুষ জানিয়েছে যে তারা এবি পার্টিকে ভোট দিতে চায়। অর্থাৎ প্রিয় দর্শক, এটা আমরা বলতে পারি যে প্রায় 1%-এরও কিন্তু 1 ভাগও হয়নি, যেটা হচ্ছে এবি পার্টি সমর্থন পেয়েছে। অর্থাৎ মোটামুটি 2000 ভোট পেলে 1% সমর্থন পেত, কিন্তু সেখানে মাত্র 613টি ভোট পেয়েছে এবি পার্টি। অর্থাৎ এবি পার্টির যে একেবারেই জনসমর্থন নেই খুলনা বিভাগে, সেটা কিন্তু আমরা এই জনমত জরিপ থেকেই স্পষ্টভাবে বুঝতে পারি। তারপরে চলুন এবার আমরা দেখে নিই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির প্রতি কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানিয়েছে প্রায় 3%-এরও অনেক বেশি মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার প্রায় 2,11,000-এরও অধিক ভোটারের মধ্যে প্রায় 6,367 জন ভোটার কিন্তু জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে, অর্থাৎ হাত পাকা মার্কায় ভোট দিতে চায়। অর্থাৎ আমরা এই ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেকেই মনে করে থাকেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনে হয় তেমন কোনো ভোট নেই, বা সারা বাংলাদেশেই হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ছোট রাজনৈতিক দল, কিন্তু বাস্তবে এটি কিন্তু একটি ভুল ধারণা। ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল, এবং তারা মূলত কল্যাণমুখী রাজনীতি করায় ইসলামী আন্দোলন বাংলাদেশেরও কিন্তু বর্তমানে জনসমর্থন দিন দিনেই বাড়ছে। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কমপক্ষে 10 থেকে 12টি সংসদীয় আসনে জয়লাভ করার মতো তাদের সক্ষমতা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিশাল জনপ্রিয়তা, সেটা কিন্তু এই জনমত জরিপে উঠে এসেছে। তারপরে চলুন এবার আমরা দেখে নিই জাতীয় পার্টি এই দলটির প্রতি কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টিকে সমর্থন দিয়েছে এই খুলনা বিভাগের প্রায় 6% মানুষ, অর্থাৎ এখানকার প্রায় 12,755 জন ভোটার কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি, অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল এই জাতীয় পার্টিকে তারা ভোট দিতে চায়। তো আপনারা জানেন যে জাতীয় পার্টি কিন্তু খুলনা বিভাগে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল, এবং জাতীয় পার্টি বহুবার কিন্তু এই খুলনা বিভাগের বিভিন্ন আসনে তারা জয়লাভ করতে পেরেছে, এবং খুলনা বিভাগ বা খুলনা জেলা, সাতক্ষীরা জেলা থেকে শুরু করে খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু এই জাতীয় পার্টির একটি ভালো সমর্থক গোষ্ঠী রয়েছে। এবং এই বিভাগটি, অর্থাৎ রংপুর বিভাগের পর খুলনা হচ্ছে দ্বিতীয় বিভাগ যেই বিভাগে জাতীয় পার্টির সমর্থনটা সবচেয়ে বেশি। অর্থাৎ রংপুর বিভাগের পরে কিন্তু খুলনা বিভাগ হচ্ছে দ্বিতীয় অবস্থানে, যেখানে জাতীয় পার্টি সবচেয়ে বেশি জনপ্রিয়। এবং এখনও কিন্তু খুলনা বিভাগে প্রায় 6% মানুষ এই অনলাইনের জরিপেই জানিয়ে দিয়েছে যে তারা খুলনা বিভাগে তারা জাতীয় পার্টিকে ভোট দিতে চায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার প্রায় কিন্তু 12,755 জন মানুষ কিন্তু এই জাতীয় পার্টির প্রতি এখনো সমর্থন জানাচ্ছে। অর্থাৎ আগামী নির্বাচনে এই বিভাগে জাতীয় পার্টির খুবই ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে যদি সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়। তারপরে চলুন দেখে নিই যে খেলাপতি মজলিস এই দলটির প্রতি কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খেলাপতি মজলিস তারা কিন্তু প্রায় 1% মতো সমর্থন পেয়েছে। অর্থাৎ এই বিভাগটিতে খেলাপতি মজলিসের কিন্তু একটি ভালো সমর্থক গোষ্ঠী রয়েছে। আপনারা জানেন যে খেলাপতি মজলিসের কিন্তু সারা বাংলাদেশে আমরা যদি হিসাব করি তাহলে তাদের 1% ভোটও পাওয়া যায় না, কিন্তু এই খুলনা বিভাগে খেলাপতি মজলিসের প্রায় 1%-রও অনেক বেশি ভোট তাদের রয়েছে, যা আমরা এই জনমত জরিপ থেকে স্পষ্ট বুঝতে পারি। এখানকার প্রায় 2,11,000-এরও অধিক ভোটারের মধ্যে প্রায় 2,306 জন ভোটার কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা খেলাপতি মজলিসকে ভোট দিতে চায়। তারপরে চলুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই যে বাংলাদেশ জামায়াত ইসলামী
এই দলটিকে খুলনা বিভাগের কত ভাগ মানুষ পছন্দ করে বা তাদেরকে ভোট দিতে চায়। তো আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামের প্রতি সমর্থন রয়েছে খুলনা বিভাগের প্রায় 22% মানুষের, অর্থাৎ এখানকার প্রায় 2,11,523 জন ভোটারের মধ্যে প্রায় 46,852 জন ভোটার কিন্তু জানিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিতে চায়। অর্থাৎ প্রিয় দর্শক, খুলনা বিভাগের প্রায় প্রতি 4 জন মানুষের মধ্যে 1 জন মানুষই কিন্তু বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামীর ভোটার, এবং বাংলাদেশ জামাত ইসলামীর সবচেয়ে বেশি ভোট রয়েছে এই খুলনা বিভাগে। অর্থাৎ বাংলাদেশের যে 8টি প্রশাসনিক বিভাগ রয়েছে, এই 8টি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে থাকে জামাত ইসলামী, সেটা হচ্ছে খুলনা বিভাগে। খুলনা বিভাগের প্রায় খুলনা, সাতক্ষীরা, তারপর হচ্ছে বাগেরহাট, তারপরে খুলনা বিভাগের প্রায় এই সমস্ত জেলাগুলো হচ্ছে জামাতের সবচেয়ে বড় দুর্গ, এবং এই জেলাগুলোতেই সাধারণত খুলনা বিভাগের মধ্যেই তারা বেশিরভাগ ভোট পেয়ে থাকে। এবং আমরা এই নিরপেক্ষ জনমত জরিপের মাধ্যমেও দেখতে পাই যে বর্তমানে খুলনা বিভাগের প্রায় 22% মানুষ রয়েছে যারা বাংলাদেশ জামাত ইসলামীকে পছন্দ করে এবং জামাত ইসলামীকে তারা ভোট দিতে চায়। তারপরে জন্য আমরা দেখে নিই যে বাম গণতান্ত্রিক যে দলগুলো রয়েছে, এই বাম দলগুলোকে ভোট দিবে খুলনা বিভাগের কত ভাগ মানুষ। তা আপনারা দেখতে পাচ্ছেন বাম দলগুলোর প্রতি সমর্থন জানিয়েছে 1%-এরও প্রায় অর্ধেকেরও কম, অর্থাৎ মাত্র 867 জন ভোটার তারা জানিয়েছে যে তারা বাম রাজনৈতিক দলগুলোকে ভোট দিবে। অর্থাৎ বাম দলগুলোর জনপ্রিয়তা একেবারেই কম এই খুলনা বিভাগে, বা নেই বললেই চলে। তারপর চলুন দেখে নিই যে গণ অধিকার পরিষদ এই দলটির প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদ বাম দলের চেয়ে কিছু বেশি ভোট পেয়েছে, তারা ভোট পেয়েছে 1185টি, অর্থাৎ 1%-এর প্রায় অর্ধেক ভোট পেয়েছে নুরুল হক নূরের এই রাজনৈতিক দলটি। অর্থাৎ খুলনা বিভাগে নুরুল হক নূরের কিছুটা হলেও জনসমর্থন আমরা দেখতে পাই। তারপরে চলুন দেখে নিই যে এনসিপির সমর্থন কতটুকু রয়েছে এই খুলনা বিভাগে। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে রাজনৈতিক দল, তো এই রাজনৈতিক দলটিকে অনেকে কিংস পার্টি বা রাজার দল বা ডক্টর ইউনূসের দল হিসেবে অনেকেই অভিহিত করে থাকে। তো এই এনসিপির আসলে বর্তমানে জনপ্রিয়তা কতটুকু রয়েছে সেটাও আমরা কিন্তু এই জনমত জরিপ পেয়েছে এই নিরপেক্ষ জনমত জরিপটিতে। অর্থাৎ এখানকার প্রায় 2,11,523 জন ভোটারের মধ্যে মাত্র 487 জন ভোটার এনসিপিকে সমর্থন দিচ্ছে, অর্থাৎ মাত্র 487 জন, যেটা হচ্ছে 1%-এরও 5 ভাগের 1 ভাগ ভোট পেয়েছে মাত্র এনসিপি। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনে এনসিপি যদি খুলনা বিভাগের কোনো আসনে তারা প্রার্থী দেয়, তাহলে সেই প্রার্থী কিন্তু 10টা ভোট পাবে কিনা তাতেও সন্দেহ রয়েছে। অর্থাৎ এনসিপির কোনো প্রার্থী জামানত তো দূরে থাকুক, জামানত পাওয়ার জন্য যে পরিমাণ ভোট লাগে তারও 10 ভাগের 1 ভাগ ভোট পেতে পারে এই এনসিপি। অর্থাৎ এনসিপির বলতে গেলে বাংলাদেশে কোনো ভোটারই নেই, এবং তাদের প্রতি জনসমর্থনও কিন্তু উঠে যাচ্ছে দিন দিন। অর্থাৎ এনসিপির নেতাদের যে উগ্র বক্তব্য বা তাদের যে বিলাসবহুল চলাফেরা এবং তাদের যে সম্পত্তির যে একটি পরিবর্তন, সেই কারণেই কিন্তু মানুষের মনে দিন দিন এনসিপির প্রতি ঘৃণা বাড়ছে, এবং এনসিপির প্রতি সমর্থন একেবারেই এখন ঝিরুতে নেমে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির কিন্তু খুবই বেয়াল দশা, মানুষের ঘৃণিত দলের মতো একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাদের। তারপরে চলুন আমরা এবার দেখিনি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে কত ভাগ মানুষ। তারপরে দেখতে পাচ্ছেন বিএনপিকে সমর্থন জানিয়েছে খুলনা বিভাগের প্রায় 10% মানুষ। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে এই বিভাগের প্রায় 10% মানুষ কিন্তু বিএনপিকে আগামী নির্বাচনে ভোট দিবে। তারপরে দেখতে পাচ্ছেন 2,11,523 জন ভোটারের মধ্যে প্রায় 22,316 জন ভোটার বিএনপিকে পছন্দ করছে বা তাদেরকে ভোট দিবে। তো আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর প্রায় অর্ধেক ভোট পেয়েছে বিএনপি এই বিভাগটিতে। অর্থাৎ বিএনপির কিন্তু সবচেয়ে দুর্বল একটি জেলা বিভাগ হচ্ছে এই খুলনা। এই খুলনাতে হচ্ছে বিএনপি সবচেয়ে কম ভোট পেয়ে থাকে। তারপরে জন্য আমরা এবার দেখিনি যে বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটিকে খুলনা বিভাগের কত ভাগ মানুষ পছন্দ করে, এবং খুলনা বিভাগে নির্বাচন করলে আওয়ামী লীগ আসলে কত জনসমর্থন পেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে প্রায় 53% মানুষ। অর্থাৎ এখানকার প্রায় 2,11,523 জন ভোটারের মধ্যে প্রায় 1,12,171 জন ভোটার জানিয়েছে যে
তারা আওয়ামী লীগকেই আগামী নির্বাচনে ভোট দিবে। অর্থাৎ 53% ভোট পেয়েছে এখানে আওয়ামী লীগ। অর্থাৎ এই বিভাগটিতে এখনও আওয়ামী লীগ 1 নম্বর জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে এখনও কিন্তু তারা রয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের জনসমর্থনটা কিন্তু খুলনা বিভাগের মতো মানে দেশের বিভিন্ন জায়গার মতো খুলনা বিভাগও বাড়ছে। তার কারণ কি হতে পারে অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে জানাবেন যে বর্তমানে আওয়ামী লীগের জনপ্রিয়তা কেন বাড়ছে। মানে আওয়ামী লীগের যে কোনো জনমত জরিপ করলেই আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের জনপ্রিয়তাটা অন্য যে কোনো দলের চেয়ে একটু বেশি, এবং যেটা 5ই আগস্টের আগে খুব অল্প জনপ্রিয়তা ছিল সেখানে এত জনপ্রিয় হওয়ার কি কারণ আছে অবশ্যই আপনারা এটা কিন্তু কমেন্টে বিস্তারিত লিখে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের কিন্তু একটি ভালো জনপ্রিয়তা রয়েছে, এবং এই পরিমাণ জনপ্রিয়তা যদি সারা দেশে থাকে তাদের পক্ষে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই কিন্তু ক্ষমতায় আসা সম্ভব। অর্থাৎ 160 থেকে 70টি আসন পেয়ে তাদের পক্ষে কিন্তু ক্ষমতায় আসা সম্ভব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাজনৈতিক দলগুলো, অনেকগুলো রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলোকে আমরা এই জরিপে এনেছি, আপনারা দেখতে পাবেন যে খুলনা বিভাগে কিন্তু বর্তমানে ঠিক একই মানে এই জনমত জরিপের মতোই কিন্তু তাদের জনসমর্থন, এবং একটি যদি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা যায় তাহলেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে খুলনা বিভাগের জনসমর্থন, অর্থাৎ খুলনা বিভাগের রাজনৈতিক দলগুলোর প্রতি যে জনসমর্থন সেটা কিন্তু এই জনমত জরিপের মতোই আছে। তো প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং আগামী জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন। অর্থাৎ যদি সুষ্ঠু একটি নির্বাচন হয় এবং সকল দলের অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচন আয়োজন করা হয়, তাহলে আপনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলটিকে পছন্দ করবেন এবং ভোট দিবেন অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ইরানের টানা হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা, তেহরানের টার্গেট থেকে বাদ যায়নি মার্কিন দূতাবাসও। ভয়ে বাংকারে লুকিয়েছিলেন তেল আবিবের কূটনীতিকরা। ইরান ইসরায়েল যুদ্ধে নতুন করে আলোচনায় পাকিস্তান। তেহরানে পরমাণু হামলা হলে তেল আবিবে পাল্টা পরমাণু বোমা ফেলবে ইসলামাবাদ, দাবি ইরানের শীর্ষ সেনা কর্মকর্তার। ইরাকে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র, মার্কিন দূতাবাস ঘিরে ফেলেছে দেশটির বাসিন্দারা, নিরাপত্তার অজুহাতে পালিয়ে গেছেন আমেরিকান কর্মীরা। বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা, ছোড়া হয় অন্তত 50টি ব্যালিস্টিক মিসাইল। আগের যে কোনো সময়ের চেয়ে ইরানে হামলার পরিধি বাড়াতে পারে ইসরায়েল, ভয় আর আতঙ্কে তেহরান ছাড়ছেন হাজার হাজার মানুষ। ইসরায়েলে ইরানের হামলার তালে তালে উল্লাসে মাতেন লেবাননবাসী, ইয়েমেন গাজাতেও চলছে উৎসব মিছিল। ইরান যেন চোখ মুখ বন্ধ করে ইসরায়েলের টানা হামলা চালিয়ে যাচ্ছে, রাত দিন কোনো কিছুই তোয়াক্কা করছে না। সব হুমকি ধামকি উপেক্ষা করে ইসরায়েলকে রীতিমতো গাজার দৃশ্য দেখিয়ে ছাড়ছে তেহরান। তারই ধারাবাহিকতায় সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফার বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তেল আবিবের সামরিক স্থাপনায় নয়, ইরানের টার্গেট থেকে বাদ যায়নি ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসও। ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস, তবে কোনো হতাহত হয়েছে কিনা তা বিস্তারিত এখনো জানা যায়নি। মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে, সেখানে আশ্রয় নেওয়া বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে সেই শঙ্কায় অনেকে বাংকারে লুকিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন, যদি মার্কিন ঘাঁটি বা তাদের স্বার্থে হামলা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে। অপরদিকে ইরান এই হুমকি শুনে একটুও পিছু হটেনি। তারা বলছে মধ্যপ্রাচ্যে ইসলামী বাহিনী গঠন করে তারা লড়াই অব্যাহত রাখবে। ইরানের আরেক নেতা মোহসেন রেজাই বলেছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে সাথে নিয়ে তারা এই সেনাবাহিনী গঠন করবে। এদিকে ইসরায়েলি হামলায় ইরানের 2 শতাধিক মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে 1,500-এর বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যা ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে, কারণ এরই মধ্যে ইরাকিরা রাস্তায় নেমে পড়েছে। সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ করা হয়।
ভয়ে আর আতঙ্কে পালিয়ে যায় ইরাকের মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। যেভাবে ইরান ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে, তাতে যে কোনো সময় পরমাণু হামলা চালিয়ে বসতে পারে নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যে আলোচনায় এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় বড়সড় ইঙ্গিত দিয়েছেন ইরানি রেভলিউশনারি গার্ডের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। তিনি দাবি করেছেন, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায় তাহলে তার মারাত্মক জবাব দেবে পাকিস্তান। ওই ইরানি জেনারেল জানিয়েছেন, ইসলামাবাদ এই আশ্বাস দিয়েছে তেহরানে পারমাণবিক আঘাত এলে তারা ইসরায়েল লক্ষ্য করে একই ধরনের জবাব দেবে, অর্থাৎ পাকিস্তান ইসরায়েলে পরমাণু হামলা চালাবে। ইরানের দাবি, পাকিস্তান শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে। মুসলিম বিশ্বকে এক প্ল্যাটফর্মে আনার কথাও উঠেছে আলোচনায়। দুই দেশের সম্পর্কের ইতিহাসে উত্থান পতনের পর আবারও ঘনিষ্ঠতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানি পক্ষ দাবি করছে, তাদের কাছে এমন কিছু সামরিক সক্ষমতা রয়েছে যা এখনও সামনে আনা হয়নি। সম্প্রতি দু দেশের সম্পর্কে উষ্ণতা ফিরে এসেছে। মুসলিম বিশ্বের ঐক্যের ডাকও উঠে এসেছে আলোচনায়। যদিও পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে। বিশ্বের 9টি স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় পাকিস্তান ও ইসরায়েল দুই দেশই রয়েছে। এই প্রেক্ষাপটে অনেকেই বলছেন, সাম্প্রতিক হুঁশিয়ারি আসলে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নয়, বরং কূটনৈতিক চাপ তৈরির কৌশল হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েল ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে চান। তবে তার হুঁশিয়ারি, ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় বা আঘাত করে তবে নজিরবিহীন সামরিক শক্তি দিয়ে জবাব দেওয়া হবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ প্রসঙ্গে বলেছেন, পশ্চিমা বিশ্ব যদি ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব থাকে তবে গোটা বিশ্বের নিরাপত্তাই প্রশ্নের মুখে থাকবে। তিনি ইসরায়েলকে অস্থিতিশীল রাষ্ট্র আখ্যা দিয়ে বলেন, তাদের আচরণ পুরো অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। গোটা মধ্যপ্রাচ্যে চরম বিপাকে মার্কিন ঘাঁটিগুলো। যে কোনো সময় সব মার্কিন ঘাঁটি ইরানের হামলা টার্গেট হতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। এমনটা হলে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি যখন এমন, তখন ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস ঘিরে ফেলেছে ইরাকের বাসিন্দারা। রোববার রাতে শত শত ইরাকি হলুদ পতাকা হাতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন। এমনকি ইরানের পতাকা হাতে নিয়ে শোডাউনও দেওয়া হয়। এরপরই ভয় আর আতঙ্কে দূতাবাস ছেড়ে পালিয়ে যান অনেক মার্কিন কর্মকর্তা। যদিও হোয়াইট হাউস বলছে, নিরাপত্তার শঙ্কায় তাদের কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে। অনেকে বলছেন, ইরানের পাশে যেভাবে ইরাকের মানুষ দাঁড়িয়েছে, এই কারণে আগ্রাসী আচরণ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি হামলার শিকার হয় তাহলে ইরানেও স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ঝুঁকির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন কর্মীরা দূতাবাস ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যাচ্ছেন। যদিও হোয়াইট হাউস বলছে তাদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, তবে সেখানে ইরানের সম্ভাব্য হামলার হুমকির বিষয়টি গোপন করে গেছেন। বুধবার কর্মী সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবারও এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে। যদিও কিছু কর্মকর্তা বলছেন, ইরান ইসরায়েল সংঘাতের কারণেই কিছু আমেরিকানকে এই অঞ্চল ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান ইরাকের কিছু মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে তারা আশঙ্কা করছেন। সিবিএসকে কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ রোববার ইরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে আগেভাগেই দূতাবাস ছেড়ে সবাই পালাচ্ছেন।
যুক্তরাষ্ট্র চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে। তারা কিছুতেই চায় না তেহরান পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করুক। এজন্য ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনার উদ্যোগ নেয়। আলোচনায় প্রস্তাব আসে সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের বিনিময়ে তেহরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে। সে সঙ্গে হুমকি আসে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে পাল্টা হুমকি দিয়েছে ইরান। সংঘাত বাঁধলে দেশটি আশপাশের সব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে। সেসব ঘাঁটি কোন দেশে অবস্থিত সেটাও বিবেচনা করবে না আয়াতুল্লাহ আল খামেনির দেশ। এরপরই শঙ্কা শুরু হয় যুক্তরাষ্ট্রও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আশিকুর রহমান, যুগান্তর নিউজ। নজিরবিহীন হামলার শিকার হয়ে ইসরায়েল এখন পাগলা ঘোড়ার মতো হয়ে গেছে। চোখে মুখে অন্ধকার দেখায় ইসরায়েল ব্যাপক হারে ইরানে হামলার পরিকল্পনা নিয়েছে, এমন খবর আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে আগেভাগে রাজধানী তেহরান ছাড়ছেন ইরানের হাজার হাজার মানুষ। রোববার পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন দেখা গেছে, কারণ সবাই ঘর ছাড়ার আগে জ্বালানি নিতে চায়। স্থানীয়রা বলছেন মানুষ ভয় পেয়ে যাচ্ছে, সবাই ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে। তাই যে যেভাবে পারছে নিজের প্রস্তুতি আগেই নিয়ে রাখছে। বাসিন্দাদের অভিযোগ, রাজধানীতে আশ্রয় নেওয়ার মতো নিরাপদ জায়গা নেই। যদি হামলা হয় কোথায় যাবেন তারা? অনেক মানুষ রাজধানী ছেড়ে উত্তর দিকে যাচ্ছে, কারণ সেখানে গ্রাম এলাকা এবং তারা নিজেদের নিরাপদ মনে করছেন। রোববারই ইরান সরকার অস্ত্র কারখানার আশপাশে বসবাসকারী ইরানিদের নিরাপদ স্থানে যেতে বলেছে। একই সাথে গুরুত্বপূর্ণ সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনার আশপাশে বসবাসকারীদেরও সরে যেতে অনুরোধ করা হয়েছে। রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে অনেকে আহত, আতঙ্ক হয়ে ঘর এবং এলাকায় ছেড়ে চলে যাচ্ছে। এরই মধ্যে ইসরায়েলের হামলায় ইরানের 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে জ্বালিয়ে দেয়া হবে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। রোম যখন পড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। এখানে এমনটা হয়নি, তবে অনেকটা হয়েছে উল্টোভাবে। ইরান যখন ইসরায়েলে মুহুর্মুহু হামলা চালায়, ঠিক তখনই এভাবে স্যাক্সোফোন বাজিয়ে উল্লাস করেন লেবাননের বাসিন্দারা। তারা যেন ইরানের ছোড়া মিসাইলকে রাতের আধারে উৎসবের আতশবাজি ভেবেই উল্লাসে মাতেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় যখন মিসাইল হামলা চালাচ্ছে ইরান, তখন রাস্তায় বেরিয়ে এসে ভিডিও করছে আর উল্লাস করছে মানুষ। শুধু লেবাননই নয়, আগের দিন রাতে ইয়েমেনের বাসিন্দারাও বিশাল বড় পর্দায় লাইভ দেখে ইসরায়েলে ইরানের হামলা। যেন ফুটবল বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ দেখার মতো অবস্থা। ফিলিস্তিনি, লেবানন, ইয়েমেন এবং ইরাকের মানুষ ইসরায়েলের বিরুদ্ধে একাট্টা হয়েছে। যে কোনো উপায়ে ইসরায়েল যেন চরম শিক্ষা পায়, সেই চাওয়াই তাদের। ইরাকের মানুষ তো রীতিমতো রাস্তায় বেরিয়ে মার্কিন দূতাবাস ঘিরে মিছিল পর্যন্ত করেছে। শান্তর নেতৃত্বে সাদা পোশাকের লড়াইয়ে ফিরছে বাংলাদেশ। সিলেটে কাল শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। মুশফিকের ১৭তম ম্যাচ সিরিজ উদযাপন করতে চায় টাইগাররা। আমার কাছে মনে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে বাংলাদেশ ক্রিকেট দলটা আগে রাখা উচিত। সো আমি দলটাকে আগে রেখে আমি আবার এই ডিসিশনে এসেছি। ১০০তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে, তাহলে ওই 5টা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব। যৌন হয়রানির ঘটনায় জিরো টলারেন্স পিসিবির। শুধু কর্মকর্তা নয়, প্রমাণ পেলে শাস্তি পেতে হবে পরিচালককেও। নারী উইংয়ে ব্যাপক রদবদলের দাবি। যদি এই ধরনের আচরণের শিকার হতে হয় একটা মেয়েকে, তো এটা সত্যি আমাদের ক্রিকেটের জন্য এবং বিশেষ করে আমাদের ওমেন্স ক্রিকেটের জন্য খুবই দুঃখের এবং হতাশার। জিরো টলারেন্স। একজন বোর্ডের কেউ থাকা উচিত যিনি বোর্ডের ইনফরমেশনগুলো দিতে পারবেন। অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন কিউবা মিচেল। মিডফিল্ডারের অন্তর্ভুক্তিতে শক্তিমত্তা বাড়বে বললেন তপু বর্মন। বিকেলে আসছেন হামজা চৌধুরী। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন।
শুরুতে ক্রিকেট। আয়ারল্যান্ড টেস্টের আগে শেষবারের মতো দলীয় অনুশীলন সারল বাংলাদেশ। সিলেটে সকাল 9টায় শুরু হয় ফিল সিমন্সের শিষ্যদের প্র্যাকটিস সেশন। প্রায় 4.5 মাস পর টেস্ট ফরম্যাটে ফিরছে বাংলাদেশ দল। তবে আইরিশদের বিপক্ষে মাঠে নামার আগে মাত্র 3টা অনুশীলন সেশন পেয়েছে শান্ত লিটনরা। দলের মিডল অর্ডার ফর্মে না থাকলেও ফরম্যাট ভিন্ন হওয়ায় ভালো করার আশা অধিনায়কের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়কত্বে ফেরার ব্যাখ্যা দিয়েছেন শান্ত। নতুন যাত্রায় সহযোগিতা চান ক্রিকেট বোর্ডের। সিলেটের প্রত্যাশা স্পোর্টিং উইকেটের। আমার কাছে মনে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে বাংলাদেশ ক্রিকেট দলটা আগে রাখা উচিত। সো আমি দলটাকে আগে রেখে আমি আবার এই ডিসিশনে এসেছি। টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দিই। সো ওনার এত বছরের একটা ক্যারিয়ার, এটা আমাদেরকে অনেক হেল্প করে। ওনার এক্সপিরিয়েন্সটা আসলে ক্রাঞ্চ মুভমেন্টে কীভাবে ওই প্রেশারগুলো হ্যান্ডেল করার লাগে, এই বিষয়গুলো সবসময় আলাপ আলোচনা হয়। সো খুবই এক্সাইটেড এবং আমি পার্সোনালি এই 2টা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই। স্পেশালি 100তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে তাহলে ওই 5টা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব এবং পুরো দিনটা 5টা দিন খুব ভালোভাবে এনজয় করতে। এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুশফিকের জন্য টেস্ট, এই আবহেই এখন বইছে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ দল তাদের শেষ দিনের অনুশীলনটা শেষ করেছে কিছুক্ষণ আগে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে কথা বলে গেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আজ অনুশীলনে। গতকাল আমরা দেখেছি যে মুশফিকুর রহিম কিন্তু অনুশীলন করেননি, একটা হালকা কিছুটা নেগেলস ছিল তার, সেই কারণে টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছিল তিনি প্র্যাকটিসটা করেননি। তবে আজ কিন্তু পুরো দমে ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। তো সেই জায়গা থেকে দল একেবারে নির্ভর মুশফিককে নিয়ে, এবং মুশফিকের কারণেই এই টেস্ট সিরিজটা আসলে একটা বিশেষ গুরুত্ব পাচ্ছে পুরো টিমের কাছে, যেটা জানিয়েও গেছেন শান্ত। তিনি বলেছেন যে পুরো টেস্ট সিরিজটা তিনি সেলিব্রেট করতে চান। মুশফিকুর রহিমের 100তম টেস্ট, যেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি বিরল অধ্যায় আগামীকাল আসলে যুক্ত হতে যাচ্ছে, যে 99তম টেস্ট খেলবেন মুশফিক, এবং পরবর্তীতে টেস্ট সিরিজের যে শেষ ম্যাচটা ঢাকায় হবে সেটা হতে যাচ্ছে মুশফিকের ক্যারিয়ারের 100তম টেস্ট, যেটা বাংলাদেশের টেস্ট ইতিহাসেরও একটা মাহেন্দ্রক্ষণ হবে। এটা নিয়ে আসলে শান্তর কাছে প্রশ্ন ছিল, এবং পাশাপাশি শান্তকে আরও কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। সবচেয়ে বেশি যেই জায়গাটাকে শান্তকে কথা বলতে হয়েছে সেটা হচ্ছে তার নিজের ক্যাপ্টেন্সি, কারণ তিনি একটা সময়ে এই দলের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন, যে কারণটা দেখিয়ে যে 3 ফরম্যাটে 3টি ক্যাপ্টেন, সেটা আসলে বাংলাদেশ দলের এই মুহূর্তে যে বাস্তবতা সেখানে প্রয়োজন নেই। কিন্তু তিনি যখন আবার 4.5 মাস পরে ফেরত আসলেন, তখনও বাংলাদেশ দলে একই রকমভাবে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনই রয়ে গেছেন। কিন্তু তারপরেও তিনি কেন এই জায়গাটায় আসলেন, শান্ত তার জবাবে যেটা বলতে চেয়েছেন যে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বেশ কয়েকজন এক্স ক্রিকেটার রয়েছেন যারা ধাপে ধাপে বিভিন্ন সময় শান্তর সঙ্গে ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলেছেন, এবং তাদের কথা এবং তাদের সঙ্গে কনভারসেশন এবং কমিউনিকেশনে তার মনে হয়েছে তিনি যেই জায়গাটায় দাঁড়িয়ে যে দুশ্চিন্তার কারণে ক্যাপ্টেন্সি থেকে সরে গিয়েছিলেন, সেই জায়গাটায় তিনি কনভিন্সড হয়েছেন, এবং তার মনে হয়েছে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে বোর্ডকে তিনি পাশে পাবেন, এবং বোর্ড থেকে তাকে সেই আশ্বাসটা দেওয়া হয়েছে, যে কারণেই তিনি ফেরত এসেছেন। এবং তিনি এটাও জানিয়েছেন বাকি যে 2জন ক্যাপ্টেন আছেন, অর্থাৎ টি-20তে লিটন দাস এবং ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ, দুজনের সঙ্গেই তার সম্পর্ক খুব ভালো হয়। তাদের দুজনের সঙ্গেই তিনি আলাদা করে কথা বলেছেন, 3 জন একসঙ্গে কথা বলেছেন, এবং বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় তারা ব্যক্ত করেছেন, সেই জায়গাটায় একাট্টা থাকবার কারণেই মূলত শান্ত ফেরত এসেছেন। আর আয়ারল্যান্ডের ম্যাচ নিয়ে যেহেতু কথা বলি, যে আয়ারল্যান্ড প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ডকে সমীহই করছেন শান্ত, টিম কম্বিনেশনটা নিয়ে একেবারেই কোনো কথা বলেননি। মজা করে বলেছেন যে আগামীকাল সকাল 9:30টায় যখন টেস্ট শুরু হবে তার আধা ঘন্টা আগে আসলে দর্শকরা জেনে যাবেন টিমে কারা থাকছেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ। নিয়ন মুহাইমিন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের সবশেষ অবস্থা। এদিকে যৌন হয়রানির ঘটনায় 0 টলারেন্স নীতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তদন্ত কমিটি যার বিরুদ্ধে অভিযোগ পাবে তাদের শাস্তির মুখোমুখি করা হবে, জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড ডিরেক্টর কিংবা কর্মকর্তা ছাড় দেয়া হবে না কাউকে বলে জানান আরেক ডিরেক্টর সানিয়ান তানিম। তদন্ত কমিটিকে সব ধরনের সহযোগিতা করছে বোর্ড বলেও জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তদন্ত কমিটিও গঠন করেছে ক্রিকেট বোর্ড। একজন বিচারপতির সাথে আছেন নারী পরিচালক রুবাবাদ-দৌলা ও ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। অভিযোগগুলোর সামনে আসার পর গণমাধ্যমের মুখোমুখি আমিনুল ইসলাম বুলবুল, কিন্তু আলোচিত ঘটনা নিয়ে কথা বলতে যেন দ্বিধা ক্রিকেট বোর্ডের। এই ইস্যুতে প্রশ্ন করায় ঘুরিয়ে পেঁচিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা পরিচালকদের। যে কোনো ধরনের হ্যারাসমেন্ট, সেটা আপনার হচ্ছে ভার্বাল, ফিজিক্যাল,
সাইকোলজিক্যাল বলেন, সাইবার হ্যারাসমেন্ট বলেন, এগুলো সব কিছুর ক্ষেত্রে আমাদের বোর্ডের জিরো টলারেন্স। এ ব্যাপারে আমরা কোনো কিছু টলারেট করব না। জাহানারার পর বর্তমান বোর্ডের একজন ডিরেক্টরকে নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এক নারী ক্রিকেটার। সবকিছু নিয়েই হবে তদন্ত, তবে এরই মধ্যে 4 কর্মকর্তাকে করা হয়েছে ওএসডি। এ বিষয়ে মন গড়া উত্তর দেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। একমাত্র ফিমেল ডিরেক্টর আমাদের, একজন বোর্ডের কেউ থাকা উচিত যিনি বোর্ডের ইনফরমেশনগুলো দিতে পারবে। ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভার্বালি কোনো কমপ্লেন এখনো আসেনি। বিষয়টি নিয়ে খোলামেলা উত্তর দিতে বারবার প্রশ্ন করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে। শেষ পর্যন্ত এক কথায় উত্তর দিয়েছেন সভাপতি, তবে বোর্ডের কঠোর অবস্থানের কথা জানালেন আরেক পরিচালক। জিরো টলারেন্স। Whether that is employee, whether that is a director, there is an investigation committee that is responsible for the decision. কোনো ডিরেক্টরকে ছেড়ে যে করবে তা কিন্তু না। বুলবুল ভাই যেটা বলেছেন, জিরো টলারেন্স। 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে তদন্ত কমিটি। বোর্ডের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতেই রাখা হয়েছে নারী পরিচালক রুবাবা দৌলাকে। তদন্ত কমিটির সিদ্ধান্ত প্রকাশ্যে এনেই শাস্তির মুখোমুখি করা হবে দোষীদের। জাতীয় দল থেকে শুরু করে সব পর্যায়ে হেনস্থার শিকার হন নারী ক্রিকেটাররা। কোনো সমস্যার কথা কোচ কর্মকর্তাদের জানিয়েও লাভ হয় না, উল্টো নানা হুমকিতে ক্যারিয়ার ধ্বংসের আশঙ্কায় মুখ বুজে সব সহ্য করতে হয়। আবার সিন্ডিকেটের কারণে ঝরে পড়ে অনেক প্রতিভাবান খেলোয়াড়ও। সব অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে এবার মুখ খুললেন সাবেক ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরি। বলেন, বিসিবির কর্মকর্তাদের প্রশ্রয়ী হয় সবকিছু। বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল। বাংলাদেশের নারী ক্রিকেট উত্তাল নানা ইস্যুতে, যেখানে রয়েছে জাতীয় দলের সিন্ডিকেট, পক্ষপাতিত্বের অভিযোগ। সবচেয়ে গুরুতর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যৌন হয়রানির অভিযোগ করেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। আমাদের সঙ্গে আজকে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং কি বর্তমানে যিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। জিনিসগুলো শুনে আপনার কাছে আসলে জিনিসটা কেমন লেগেছে? ক্রিকেট খেলতে আসা, যে কোনো একটা মেয়ের স্বপ্নের জন্য খেলতে আসা, তার স্বপ্ন বাস্তবায়নের জন্য খেলতে আসা, সেইখানে খেলতে এসে যদি এই ধরনের আচরণের শিকার হতে হয় একটা মেয়েকে, তো এটা সত্যিই আমাদের ক্রিকেটের জন্য এবং বিশেষ করে আমাদের ওমেন্স ক্রিকেটের জন্য খুবই দুঃখের এবং হতাশার। কোচ হিসাবে কখনোই একটা মেয়েকে বলি না যে ক্রিকেট খেলতে আয়। কেন বলি না? কারণ আমি জানি যে ওর জন্য একটা সুন্দর পরিবেশ আমি দিতে পারবো না। জাহানারা যে অভিযোগগুলো আসলে তুলেছেন, সেই অভিযোগগুলোকে আসলে আপনি কিভাবে দেখেন? অসংখ্য মেয়ের কাছ থেকে তো এই ধরনের অভিযোগ শুনেছি। আমি তখন ওকে বলতেছি, তুই তখন কথা বলতেছিস না কেন? আপু বলবো কাকে বলবো, আমাকে তো অলরেডি হুমকি ধামকি দিয়ে আমার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। আর আমি বলতে গেলে আমাকে বলতেছে তোমার ক্যারিয়ার থাকবে না। বোর্ড কর্তা যারা রয়েছেন তাদের কি সংশ্লিষ্টতা আছে আপনার মনে হয়? না, আপনি যদি রোমান আহমেদ এবং জাহানারা আলমের বক্তব্যগুলো দেখেন, ইন্টারভিউগুলো দেখেন, তারা কিন্তু বারবার করে বলেছে যে আমরা উচ্চপদস্থ কর্মকর্তার কাছে বারবার গিয়েছি, কিন্তু আমরা কোনো সমস্যার সমাধান পাইনি। ফাহিম স্যারের ওইখানে গিয়েছিলাম অ্যাজ এ কোচ হিসাবে আমাকে কাজ করতে দেওয়ার সুযোগে। বিকেএসপির হয়ে বিকেএসপির কোচদেরকে টানা, বিকেএসপি হয়ে বিকেএসপির প্লেয়ারদেরকে টানা, এই কোরাম অবশ্যই ভেঙে দেওয়া উচিত। জাহানারার ভয়েস রেজ করার কারণে সবাই কিন্তু কম বেশি মুখ খুলতেছে। যদি এই ধরনের প্রবলেম কিছু নাই থাকবে, সবাই এভাবে মুখ খুলতো না। ওমেন উইংস চেঞ্জ করতে হবে। ওমেন উইংসে যে বা যারা কাজ করতেছে তাদেরকে সরাইতে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে অনেক কথা শুনছিলাম, অনেক ধরনের আক্ষেপের গল্প শুনছিলাম। সেই অভিযোগগুলো নিশ্চয়ই বিসিবি আমলে নেবেন। প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে কিংবা ক্রীড়া মন্ত্রণালয়, এনএসসি যেহেতু তাদের স্টেক হোল্ডার, সঠিক তদন্ত করে নিশ্চয়ই বিচারের মুখোমুখি করবে যারা এর পেছনে দায়ী রয়েছেন। বিপিএলে ফিক্সিং কাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। যেসব ক্রিকেটারদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এখন পর্যন্ত প্রমাণ হয়নি, তাদের খেলতে কোনো বাধা নেই বলে জানালেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদনের যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। গত আগস্টে বিসিবির কাছে বিপিএল এর ফিক্সিং এর অভিযোগের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয় 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি। এরপর 28 অক্টোবর দেয়া হয় চূড়ান্ত প্রতিবেদন। 900 পৃষ্ঠার এই প্রতিবেদনে দুর্নীতিগ্রস্ত কার্যপ্রণালী ও পরিচালনাগত ত্রুটিগুলো তুলে ধরা হয়। এসব জায়গায় সংস্কারের জন্য পরিকল্পিত রোডম্যাপও নির্ধারণ করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।
আগামী মাসে মাঠে গড়াচ্ছে বিপিএল এর 12তম আসর। আসন্ন আসরে যেসব ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তাদের খেলতে কোনো বাধা নেই বলে সুখবর দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ক্রিকেটার সহ ফিক্সিং এর ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। যারা ফিক্সিং এর সাথে জড়িত ছিল শুধু খেলোয়াড় না, আপনারা জানেন খেলোয়াড় ছাড়াও বাইরে থেকে অনেকে জড়িত থাকেন এবং সেই রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির ঘটনায় তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন। ঘটনার সুষ্ঠু তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করেছে বিসিবি। এই কমিটি সঠিক সময়ে প্রতিবেদন দেবে বলে আশা প্রকাশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তাদের রিপোর্ট দাখিল করবে এবং সেই অনুযায়ী বিসিবি এবং প্রয়োজনে জাতীয় পর্যায় থেকে যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই যে ক্রীড়া ক্ষেত্রে সকল স্পোর্টসের ক্ষেত্রে এটা নারীদের জন্য নিরাপদ হোক। এদিন সাভারের বিকেএসপিতে যুবাদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প উদ্বোধন করেন সজীব ভুঁইয়া। আত্মরক্ষার প্রশিক্ষণের জন্য 27 কোটি টাকা ব্যয়ে 2 বছর 6 মাস মেয়াদী প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পের আওতায় বিকেএসপির 7টি আঞ্চলিক শাখার মাধ্যমে 8,850 জনকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রথমবারের মতো জাতীয় ফুটবল দলের সঙ্গে অনুশীলন করলেন কিউবা মিচেল। অনুশীলনে বেশ উজ্জীবিত ছিলেন এই মিডফিল্ডার। কিউবা ইস্যুতে কদিন আগের বক্তব্য পাল্টে তার উপর ভরসা রেখেছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। তার অন্তর্ভুক্তিতে দলের শক্তিমত্তা আরও বাড়বে বলে মনে করেন তপু বর্মন। Cuba is a player with talent. I'm pretty sure he's going to have his moment to join the national team, but he's not in that moment right now. We could give an opportunity to players with potential that we had been thinking of them for some time, and then that's why we call Murset and Cuba. হঠাৎ কি এমন চমক দেখিয়েছেন কিউবা মিচেল যাতে করে 5 দিনের মাথায় সুর পাল্টালেন হাবিয়ার কাবরেরা। কদিন আগেই কিউবাকে গুরুত্ব না দেয়া হেড কোচ এবার ভরসা রাখছেন তার উপরেই। কোচের এমন কর্মকাণ্ড কতটুকু পেশাদারিত্বর পরিচয় দেয়? কিউবা থেকে অনেক ভালো মানের ফুটবলার থাকায় তাকে পরিকল্পনায় না রাখার কথা জানিয়েছিলেন হেড কোচ। সেই ফুটবলারই এবার জামাল ভুঁইয়াদের ডাগ আউট শেয়ার করবেন। মূলত চোটের কারণে ক্যাম্প থেকে ছিটকে গেছেন মোহাম্মদ ইব্রাহিম। এতেই কপাল খুলেছে কিউবার। সে বেশি গেম টাইম পায়নি বলে তাকে আমরা ডাকিনি, কিন্তু শেষ প্র্যাকটিস ম্যাচে রহমত ও ইব্রাহিম ইনজুরিতে পড়ে, তাই আলোচনা করে কিউবা ও মোর্শেদকে দলে নেওয়া হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে বেশ উজ্জীবিত ছিলেন কিউবা। অনূর্ধ্ব 23 দলে খেলা জায়ান আহমেদের সঙ্গে বেশ স্বস্তিতেই দেখা গেছে তাকে। ক্যাম্পের ডাক পেয়েছেন মোর্শেদ আলীও। জামাল ভুঁইয়াদের সঙ্গে অনুশীলনের সময়টা বেশ উপভোগ করেছেন তিনিও। প্রাথমিক দলে ডাক পেলেও আসন্ন নেপাল ম্যাচে কিউবাকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শান্তর নেতৃত্বে সাদা পোশাকের লড়াইয়ে ফিরছে বাংলাদেশ। সিলেটে কাল শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। মুশফিকের 100তম ম্যাচের সিরিজ উদযাপন করতে চায় টাইগাররা। যৌন হয়রানির ঘটনায় জিরো টলারেন্স বিসিবির। শুধু কর্মকর্তা নয়, প্রমাণ পেলে শাস্তি পেতে হবে পরিচালককেও। নারী উইংয়ে ব্যাপক রদবদলের দাবি। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় থাকবেন তোহা খান তামিম। সাব্বির, আপনাকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। নভেম্বরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঘন কুয়াশারও সতর্কতা রয়েছে। তো আজ 10ই নভেম্বর সোমবার এবং আগামীকাল 11ই নভেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে উত্তরের হিম বাতাস বয়ে যেতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে, এবং নভেম্বর শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হলে কোন উপকূলে আছড়ে পড়তে পারে, তো এই বিষয়ে আরো
বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 10ই নভেম্বর সোমবার কেমন থাকতে পারে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ এবং দেশের কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সব কটি জেলার আকাশ বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে। তো এখান থেকে দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, মাধান, নেত্রকোনা এই অঞ্চলে 2-1 স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, মহাদেবপুর এই অঞ্চলে 2-1 স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলগুলোতে 2-1 স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে বেশ কুয়াশা দেখা মিলতে পারে। এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চল বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, তারপর খুলনা বিভাগের এইসব অঞ্চলগুলোর কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে। এর ফলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, সেই সাথে রয়েছে বগুড়া, মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, তারপর শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের সকালের দিকে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, নালিহাটি সবকটি জেলার আকাশ কিন্তু সকালের দিকে বেশ পরিষ্কার থাকতে পারে। রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এবং শেষ রাত থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে যে উত্তরে হিম বাতাসের কারণে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তীব্র ঠান্ডা পরিস্থিতিও বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং ভারতের বিহার রাজ্যের বেশ কটি অঞ্চলেও তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং ভারতের আসাম, মেঘালয়, শিলং, তারপর শিলচর, ত্রিপুরা রাজ্য এইসব অঞ্চলগুলোতে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার সাথে তীব্র ঠান্ডা পরিস্থিতি বজায় থাকতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এরপর সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে। সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, মূলত আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দিনের বেলা তীব্র রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই এবং আগামী 20 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। এছাড়া আগামী 25 থেকে 30 নভেম্বর মধ্যে বঙ্গোপসাগর একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা পরবর্তীতে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটা ভারতের বিশাখাপট্টনম থেকে তামিলনাড়ু যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তবে সেটা আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আগামী 11 এবং 12 তারিখ দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে। তখন কিরকম আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই জন্য আমরা চলে আসলাম তাপমাত্রার যে পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে শেষ রাত থেকে দেখা যাচ্ছে যে রাজশাহী, তারপর রংপুর, ময়মনসিংহ এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসতে পারে। তারপর দেখতে পাচ্ছি যে 11ই নভেম্বর মঙ্গলবার রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে যে এখানে 14 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসছে। তো আপনারা বুঝতে পারছেন যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, তারপর হচ্ছে মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, পাবনা, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া ঢাকা, তারপর বরিশাল, তারপর চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় তাপমাত্রা 20 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি চলে যেতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে শেষ রাতের থেকে এবং সকাল পর্যন্ত বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। অর্থাৎ আপনারা কাঁথা গায়ে দিয়ে বা কম্বল গায়ে দিয়ে ঘুমানোর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। এরপর আমরা 13 তারিখ চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে 13 তারিখ থেকে। তবে দেশের উত্তর পশ্চিম অঞ্চল, রংপুর, রাজশাহী, খুলনা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা প্রায় একই রকমই থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 13 তারিখ রাতের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 15 তারিখ থেকে দেশের তাপমাত্রা কিন্তু অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তারপর দেখতে পাচ্ছি যে 18 তারিখ থেকে দেশের তাপমাত্রা অনেকটা বাড়ার আশঙ্কা রয়েছে। তবে রংপুর, রাজশাহী অঞ্চলগুলোতে
মুহূর্তে তাপমাত্রা একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তারপর আগামী 20 তারিখের পরে তাপমাত্রা আবারও পুনরায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 22 থেকে 23 নভেম্বরের মধ্যে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে দেশের উপর দিয়ে কিরকম শীতল হাওয়া বইতে শুরু করেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 65 কিলোমিটার বেগে দমকা বা শীতল হাওয়া বইতে শুরু করেছে, যেটা উত্তর পশ্চিম থেকে যেটা শীতকালে বাতাস বয় সেই বাতাস। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বেশ কটি অঞ্চলে শীতল হাওয়া বইতে শুরু করেছে। তাছাড়া সিলেট এবং চট্টগ্রাম বিভাগে সেরকম বাতাসের দেখা মিলছে না। তারপরে 11 তারিখ দেখতে পাচ্ছেন সেটা ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল হয়ে চট্টগ্রাম বিভাগের দিকে পৌঁছে যাচ্ছে। তারপর 12 তারিখ দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু বাতাসের যে তীব্রতা সেটা কিন্তু কিছুটা কমে আসতে শুরু করেছে। অর্থাৎ আগামী 13 তারিখ বা 14 তারিখ থেকে বাতাসের তীব্রতা কমে আসতে শুরু করবে। একই সঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তো আপনাদেরকে জানার চেষ্টা করছি যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি দেখতে পাচ্ছেন যে একটি সার্কুলেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে, যেগুলো পরবর্তীতে আগামী 11 থেকে 12 তারিখের মধ্যে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপর রয়েছে খুলনা, তারপর রয়েছে রাজশাহী এই অঞ্চলগুলোতে বেশ প্রভাব বিস্তার করতে পারে আগামী 11 থেকে 12 তারিখের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ এই জেলাগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। তো আপনারা শীতের যে অনুভূতি রয়েছে সেটা যেটা রয়েছে সেটা আপনারা অনুভব করতে থাকুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।